আজকে বাংলাদেশ যে ঘটনাটা অপ্রীতিকর ঘটনা, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অস্থির পরিস্থিতির মূল কারণ হচ্ছে চাকরি সংরক্ষণ ইস্যু। হাইকোর্টের একটা রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পরিস্থিতি এমন, যাতে সংরক্ষণ পুনর্বহাল নিয়ে হাইকোর্টের যে ছিল যে 56% কোটা আর 30% হচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার। স্বাভাবিক সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়, 5% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের এবং 1% জনজাতি, 1% প্রতিবন্ধী এবং সংরক্ষণ। এমন কিছু পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। স্বাভাবিক আমাদের প্রতিবেশী রাষ্ট্র সুসম্পর্ক যেমন ভারতের সাথেও আছে, তেমনি বাংলার সাথেও আছে। এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ইভিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবসময় শেখ হাসিনার সাথে একটা সখ্যতা রেখে, উভয়ের মধ্যে তার একটা অতীত আছে আমরা জানি। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা সমস্ত দেশ বলুন, সমস্ত রাজ্যের মানুষকে বলুন, সবাইকে আমরা মানে একটা উদারমনা, অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি যদি বলি সেটা আমাদের। এবং আমরা কিন্তু বাঙালিরা, এবং আমার মুখ্যমন্ত্রী তো অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অতিথি পরায়ণ ভাবনা, সবসময় সবাইকে নিয়ে একসঙ্গে চলার ভাবনা। স্বাভাবিক ক্ষেত্রে এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যেটা বলেছেন যে অসহায় পরিস্থিতিতে যদি কেউ পড়ে, যেখানে আমাদের বাংলা থেকে বহু মানুষ বাংলাদেশে থাকেন, বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের এখানে চিকিৎসার জন্য আসে, চাকরির জন্য আসে, এবং সবটাই কিন্তু মাথায় রাখতে হবে একটা অধিবাসন দপ্তর যেটা আপনারা বলেন সেইখানের পারমিশন থাকতে হয়। এবং এমন কোনো মানে কি বলবো, তিনি ভারত বিরোধী বা এমন কোনো কথা বলেননি যেটাতে তাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে বা তার কথাকে নিয়ে একটা যাই হোক অন্য মাত্রা দেওয়া হচ্ছে। আমি এইটার বিরোধী। মানুষের আপদে বিপদে যে পাশে থাকায় সেই হচ্ছে বন্ধু। ঠিক আছে, মানবিকতার জন্য যেটা আপনি বললেন যে, এবং রাষ্ট্রের যে নীতি আছে সেটার মধ্যে থেকেই ব্যবস্থাগুলো, আপনি ঠিকই বলেছেন, যেটা বলার কথা সেটাই বলেছেন। কিন্তু আপনাকে একটা জিনিস শুধু জিজ্ঞেস করার, যে বাংলাদেশে এখন সম্প্রতি যেটা চলছে, আর বাংলাদেশের মধ্যেও কিছু তো এমন তত্ত্ব আছে যারা ভারত বিরোধী, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সেটা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের মধ্যে কিছু ফোর্সেস আছে যারা অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস আছে, এবং আজকে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে তাদের একটা অবস্থান দাঁড়িয়েছে, তারা শেখ হাসিনাকে অপোজ করুক বা সাপোর্ট সামথিং যাই হোক। কিন্তু যে অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস যদি এখন আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের আবারও বলছি, ভারত বিরোধী কোনো শক্তি আমরা তাদেরকে সমর্থন করি না। একটা সাধারণ মানুষকে যদি আমি জঙ্গি করে ভেবে নিই, আপনি তো কিছু করছেন না, আমরা কিছু করছি না, তারাই সেই যারা অসহায় অবস্থা। ভালো ভালো কবিতার কথা বললে হবে না যে অসহায় বুক দরদ আমার ফেটে যাচ্ছে, বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি তো ভুলো না গো বাংলা ভাষা, এইসব গাল ভরা কথা দিয়ে হবে না। বাস্তব হচ্ছে আওয়ামী লীগের যে সরকার, সেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে দিয়ে যেভাবেই তৈরি হোক, ওই দেশে গণতন্ত্র আছে নেই, থাকবে থাকবে না আমাদের মাথা ব্যথা নয়। কিন্তু যে আজকে যে এক্সিস্টিং গভর্নমেন্ট আওয়ামী লীগের, সেটা ভারত সরকারের মিত্র সরকার, এবং আজকে ওরা যারা বিরোধিতা করছে আওয়ামী লীগকে বাংলাদেশে, গোটা পৃথিবী জানছে, তারা স্লোগান দিয়েছে ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। তার মানে একটা বিরাট বড় এলিমেন্ট আছে যারা শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করছে বাংলাদেশে, তারা ভারত বিরোধী শক্তি, এবং তাদের প্রচ্ছন্ন মদত দিচ্ছে জামাত এবং জিহাদ, জেএমবি বাংলাদেশ, জামাতে মুজাহিদিন বাংলাদেশ, তাদের প্রচ্ছন্ন মদতে আজকে শেখ হাসিনা বিরোধী আন্দোলন হচ্ছে। এবং শেখ হাসিনা যখন চাপ সৃষ্টি করছে, তাহলে অসহায় কারা হলো? বাংলাদেশের রাজনীতিতে আজকে অসহায় হলো জামাত, জিহাদ, বিএনপি এবং ভারত বিরোধী শক্তিগুলো অসহায় হলো, এবং তারাই পশ্চিমবঙ্গে আসবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে সিএনআরসি বিরোধিতা করেছিল, এই জামাত জিহাদিদের পশ্চিমবাংলা আশ্রয় দেবেন জলের মতন পরিষ্কার। কোনো জঙ্গি গোষ্ঠী অথবা জঙ্গি গোষ্ঠীর মদতদাতা বা সমর্থক একটা অংশ, তাদের দেশের জনসংখ্যার একটা অংশ এসে করা নাড়ে, কেন্দ্রীয় সরকারের প্রবল আপত্তি থাকে যে তাদেরকে আমাদের দেশে তারা ঢুকতে দেবেন না, আশ্রয় দেবেন না। কিন্তু সেখানে যদি তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন কেউ থাকে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন, তারা যদি যে কোনোভাবে হোক তাদেরকে ঢুকতে সাহায্য করেন, যেমনটা আপনারা অভিযোগ করছেন যেখানে নাকি রোহিঙ্গাদের ঢুকতে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি করেন, ভারত সরকার কি সেটা দিনের পর দিন দেখতে থাকবে?
আমার তো ব্যক্তিগত মত ভারত সরকারকে এটার সঙ্গে সঙ্গে কগনিসেন্স নেওয়া উচিত, কারণ আমাদের এই যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে অ্যাটলিস্ট এখন অবধি যা আমরা জানি, যা আমি জানি, সেটা হচ্ছে ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিয়ন গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরকম একটা কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেবেন যে এটা ভারতের বর্ডার নয়, এটা পশ্চিমবাংলার বর্ডার, আর তাই আমি যা ইচ্ছা তা করবো, এটা অদ্ভুত ধরনের বিষয়। যে ভারত রাষ্ট্র গঠন হয়েছে 1947-এ, আমি ধরে নিলাম স্বাধীন হওয়ার পর সেটাকে অফিসিয়ালি আমি ভারত রাষ্ট্র ধরছি, যদিও তার অনেক আগে থেকেই তার অস্তিত্ব রয়েছে। 1956-তে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হচ্ছে, সেখানে আলাদা আলাদা রাজ্যের কি বাউন্ডারি হবে, তার কি লিমিটেশন থাকবে, কি কোন ভাষার জনগোষ্ঠী প্রধান হলে কোন রাজ্যে তারা প্রধান হচ্ছে, এইভাবে পুরোটা ভাগ হচ্ছে। সেখানে কয়েকটি রাজ্যের নাম, যেমন ধরুন মহারাষ্ট্র, সেই রাজ্যের নাম কিন্তু মহারাষ্ট্র। আবার ধরুন তামিলনাড়ু, নাড়ু শব্দটা কিন্তু তামিল ভাষায় দেশ। অর্থাৎ কোথাও গিয়ে আমাদের ভারত, এই যে রাষ্ট্র তৈরি হয়েছে, আধুনিক সমাজ ব্যবস্থায় যে রাষ্ট্র বলি আমরা, সেখানে বিভিন্ন জাতির বিভিন্ন গোষ্ঠীর লোক তাদের নিজ নিজ যে এলাকা, নিজ নিজ জনগোষ্ঠীগুলির যে এলাকা, সেগুলি একসঙ্গে এসে একটি পলিটিক্যাল এন্টিটি তৈরি করেছে, যার নাম ইন্ডিয়া, যার নাম ভারত, ভারত রাষ্ট্র যেটাকে বলছি। তার মধ্যে মানে ভারত রাষ্ট্রটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে অনেকগুলি রাজ্য হয়নি, অনেকগুলি রাজ্য, অনেকগুলি প্রদেশ মিলে কিন্তু ভারত রাষ্ট্র তৈরি করেছে। আপনি দেশ ভাঙার শক্তিগুলোকে ইসলামিক র্যাডিক্যাল এবং ইসলামিক র্যাডিক্যালিজমকে সমর্থন করছেন, নিজে ইসলামিক র্যাডিক্যাল করছেন। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট ফর গুজরাট স্লোগান দিয়েছিলেন, কারণ আপনি প্রথমেই যেটা কথা বলেছেন সেটা হচ্ছে অনেকগুলো রাজ্য মিলে দেশ তৈরি হয়নি, দেশ একটা আছেই ভারতবর্ষ, সেটাকে রিঅর্গানাইজ করা। আপনারা তো ভারতের ম্যাপটাই বলতে পারেন না, অখণ্ড ভারতের ম্যাপ বলে আফগানিস্তান থেকে শুরু করে থাইল্যান্ড অবধি চলে গেছে। আপনার কাছে ভারতের ম্যাপটা এক এক করে। এটা নাকি অতিথি পরায়ণতা, কিন্তু অতিথি পরায়ণতা আর আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে যদি আমরা গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর যেটা বিষয় যে এই স্বভাবটা না বাংলা চিরকালের ছিল, জানেন, যে ইসরায়েল, প্যালেস্টাইন, যেখানে বলবেন, কলম্বিয়া, আমেরিকা, কোথাও একটা ঘটনা ঘটলে দেখবেন আমরা, এখন তো ফেসবুক হয়েছে, আগে ছিল না, আমরা কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়ি, আমরা এখন ডিপি কালো করে ফেলি, সব কিছু করে ফেলি, অথচ বিষয় দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এখানে যখন হাতের কাছে আরিয়াদহ চোপড়া কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু তা নিয়ে তত উত্তেজিত হই না বা তা নিয়ে বলি না। এটা আমাদের চিরকালের স্বভাব যে আমরা যখন অনেকটা দূরে কিছু হয়, অনেকটা আন্তর্জাতিক বিষয়ের মধ্যে ঢুকে পড়ি, তখন তা নিয়ে আমরা ভয়ানক, মানে একটা চিন্তিত, কি হবে, তাদেরকে আমরা এখানে স্থান দেবো কিনা। যেখানে বারবার একটা কথা শুনছি না, বহিরাগত, এই বহিরাগত কথাটা নিয়ে আমার মনে হয় আমাদের আর আলোচনা না করা ভালো। কারণ আমরা এবছর ইলেকশনেও দেখলাম বহু বহিরাগত মানুষকে কিন্তু আমরা এখানে, সে সব দলেরই, আমি কিন্তু কোনো বিশেষ দলের এখানে করতে চাই না, মানে তাবেদারি। আমি যেহেতু কোনো দলের সঙ্গে নেই, কোনো রাজনৈতিক ব্যাপার আমার কোনো কিছুতেই কোনো দিন ছিল না, তো বহু বহিরাগত মানুষকে আমরা ডেকে এনে এখানে সিট দিয়েছি। তারা জিতেছেন কি হেরেছেন সেটা পরের কথা। আমরা কিন্তু বহিরাগত কথাটা মনে হয় আমাদের কোনো কাজের মধ্যে আমাদের আর বলা উচিত নয়, কারণ এমনিতেই কৃষ্টি সংস্কৃতি ব্যাপারটা, যেহেতু অনির্বাণ আপনি উল্লেখ করলেন, সংস্কৃতি ব্যাপারটা এমন না, বিভিন্ন রাজ্য থেকে আমার বহু বহিরাগত মানুষ আসেন, বিবাহ সূত্রে আবদ্ধ হন, গান বাজনা সূত্রে হন, নানান রকম লেখালেখির মাধ্যমে বহিরাগত আসেন, চলে যান। কিন্তু এবারও ইলেকশনের ক্ষেত্রে দেখলাম তারা আসা যাওয়া করছেন। আর কাজে বহিরাগত কথাটাকে এরকমভাবে করা উচিত না। আর বাঙালিতে বিশেষ করে বাঙালি ভীষণ অ্যাবজর্ব করতে পারেন সব কিছু। তাই দেখবেন আজকে বাঙালি বিয়েতেও যেভাবে বহিরাগত সংস্কৃতিকে আপন করা হয়েছে, আর কিন্তু কোথাও করা হয় না। যখন বাঙালির এত গর্বের রবীন্দ্র নজরুল, তাই তো, নজরুল ইসলামের একটা গানে যখন, আমি কিন্তু এভাবে দেখি না, আমি আবারও বলছি, আমি মহাত্মা গান্ধীকেও গুজরাটি বলে দেখি না, আমি জাস্ট ডিবেটের পয়েন্টের জন্য তখন কথাটা বলেছি। যখন ভিন রাজ্যের এ আর রহমান এমন সুর করেন যে বাঙালির সকালবেলা উঠে গানটা শুনলেই মনে হয় কি শুনছি, এর থেকে মৃত্যুও ভালো ছিল, তখন বাঙালি কৃষ্টি সংস্কৃতি বিপন্ন বলে কোনো মিছিল বেরোয় না কেন? মানে শুধুমাত্র বাইরের রাজ্য থেকে কেউ এসে খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করলে কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হয়, আর কিছুতে হয় না? মানে এমন প্রাণে রবীন্দ্র নজরুলকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেও হয় না মনে হয়? তো বলতে চাইছিলাম যে বাঙালি সবকিছু অ্যাবজর্ভ করে, শুধু আবার কখনো কখনো সময় বুঝে কিছু বুঝে আমরা প্রতিবাদ করি। অর্থাৎ সেটা কি রাজনীতি? আমাদের এক্স্যাক্টলি আমাদের সবকিছুতেই একটা রাজনীতি, ভেস্টেড ইন্টারেস্ট, আরও তো অনেক কিছু নিয়ে এরকম হয়েছে। শুধু তো এ আর রহমান নজরুলের গান এরকম করেছেন বলে না, আরও বহু কিছু নিয়ে হয়েছে, অনেক লেখালেখি, অনেক লাইন বদলানো, অনেক কিছু, সে তো বলতেই পারি। তাহলে রবীন্দ্রনাথের গানেও তো লাইন বদলানো হয়েছে, তাই না? সেটা এই বাংলার মানুষই বদলেছেন, হ্যাঁ, এই বাংলাতেই গাওয়া হয়েছে, মানুষরা করেছেন এবং প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা স্টেজে দাঁড়িয়ে করেছেন। কই তখন তো আমরা সংস্কৃতি বিপন্ন বলে চিৎকার করিনি। আমার এখানেই প্রশ্ন, বাঙালির অস্মিতাবোধ, কৃষ্টি সংস্কৃতি, এগুলো নিয়েও কি আসলে যারা কথা বলেন
যারা ভিন রাজ্যের মানুষের ক্ষেত্রে বেশি করে এই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসেন, তারাও কি আসলে একটা সূক্ষ্ম রাজনীতি করেন, যে রাজনীতিটা হয়তো তাদের জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, ঠিক যেরকম দেবাশিস বাবুদের যে সমর্থন বা ইচ্ছা বা যে বক্তব্য সেটা হয়তো বিজেপিকে সমর্থন করে? অরিন্দম বাবু, আজকের আলোচনাটা যেভাবে যাচ্ছে আমার খালি মনে পড়ছে জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিৎজার কথা। ফ্রেডরিক নিৎজে একটা কথা বলতেন যে আমরা মানুষ চলেছি মেটাফারের ওপর ভিত্তি করে, এবং এই যত মেটাফার রূপকের ওপর ভিত্তি করে যাচ্ছি তত আমরা কিন্তু রিয়ালিটি থেকে সরে যাই। আমাদের আসল যা সলিউশন, আসল সমাধান সূত্র বেরোয় না, কিন্তু একটার পর একটা আমরা তথ্য খাড়া করে দিই, এবং মানুষ সত্যটা যা নির্ধারণ, যেটা মনে করে যে আমারটাই ঠিক সেটাই ঠিক মানে এইটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তো ঘটনাটা হচ্ছে, উনি একটা উদাহরণ দিয়েই বলেছিলেন যে আমরা আওয়াজ শুনছি, যারা শুনতে পায় তারা পরিষ্কার একটা ইমেজ দেখে আওয়াজ শোনে, যারা শুনতে পায় না তাদেরকে ভাইব্রেটার লাগিয়ে সেই আওয়াজটাকে বোঝাতে হয়। দুজনেই আওয়াজ শুনছে কিন্তু ভিন্নভাবে। তো এই জায়গায় যে আপনার বক্তব্যটা ঠিক, যে বহিরাগত কথা কেন আসবে ভারতবর্ষে, কিন্তু এটাও ঠিক, ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমাদের বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি বলেই আমরা বেশি ভারতীয়, এটা খুব স্পষ্টভাবে বলতে চাই। আর একটা কথা, বহিরাগত এসে তারা যদি বাঙালি না হয়, তারা যদি এখানে কোনো বাঙালির ওপর অত্যাচার করে, হিন্দি আগ্রাসন, উর্দু আগ্রাসন চলে, হ্যাঁ নিশ্চয়ই সেখানে প্রতিবাদ হওয়া দরকার। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার চাকরি, বাংলার শিক্ষা যদি হাত থেকে কেড়ে নেয় সেই জিনিসটা আপত্তিকর। আচ্ছা, আমি একজন রেসপন্সিবল সিটিজেন। এখন আমরা জেনারেলি কি চাই? প্রত্যেকেই চাই, যেটা শুনবেন, প্রত্যেকেই যে চাই এটা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে থাকবো। দ্যাট ইজ দ্য নাটশেল অফ এভরিথিং, ইজ দ্যাট আমরা শান্তিপূর্ণভাবে এখানে থাকবো। এখন শান্তিটা কিভাবে আসবে? তার লট অফ ফ্যাক্টরস, প্রচুর ফ্যাক্টরস রয়েছে যে শান্তি কীভাবে আনা যায়। একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে, দেখুন ঠিক আছে গণ্ডগোল হয়েছে, নর্মাল চ্যানেল, পুলিশ এসছে, পুলিশ আসার আগে আমরা দেখছি যে ওখানে একজন লোক এসে বা দুজন লোক এসে তার জিনিসটাকে মিটমাট করে দিল, চলে গেল। না, এই লোকগুলো কে? এই লোকগুলো হচ্ছে যে লোকাল, ওখানকার হোয়াট এভার দ্য ক্লাবস আর দেয়ার, সিন্ডিকেটস আর দেয়ার, তারা রয়েছে, তারা এসে মিটমাট করে গেল। না, আপনি হয়তো বলতে পারবেন বাহ এরা তো ভালো কাজ করেছে, এসে গন্ডগোলটা মিটমাট করে দিয়ে চলে গেল। না, ইজ ইট রিয়েলি ইউ থিঙ্ক দ্যাট ইজ ডিজায়ারেবল? কালকেই এই লোকগুলো ফ্র্যাঙ্কেনস্টাইন হবে বা হয়েছে, হয়ে আমাদের ওপরে ডিফারেন্ট টাইপ অফ প্রেশার ঢালবে, হুইচ ইউ আর সিন টুডে। মানে আপনি বলছেন এটার পিছনেও বহিরাগত অ্যাঙ্গেল আছে? ইয়েস, ফ্র্যাঙ্কলি সো। একটু আগে একজন ডিসকাশনে বললেন যে বহিরাগতরা আমরা কি করে বুঝবো তারা এক্সট্রিমিস্ট কিনা বা তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। এটা আমাদের করতে হবে। আমরা যদি একটা ওপেন একটা ওদের প্ল্যাটফর্ম দিয়ে দিলাম যে আপনারা চলে আসুন, হ্যাঁ ওয়েলকাম করছি, দেয়ার হ্যাজ টু বি সাম স্ক্রুটিনি। আমার প্রশ্নটা সমীরবাবুর কাছে, উনি যথেষ্ট জোর দিচ্ছিলেন একটা জায়গায়, সেটা নিঃসন্দেহে একটি মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রী যেটা করেছেন, সে নিয়ে হয়তো কোনো দ্বিমত থাকতে পারে না। তবে যেভাবে আমরা দেখছি যে অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, যেটা এই ডিসকাশনে খুব একটা উঠে আসলো না, সেই অর্থনীতির জায়গা থেকে, যেহেতু অর্থনীতি আমার বিষয়, সেখান থেকেই আমার সমীরবাবুর কাছে একটা প্রশ্ন থাকবে। কিপিং অ্যাসাইড দেবাশিসবাবু যেসব বললেন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সবকে, কূটনীতি, পররাষ্ট্রনীতি সবকে দূরে সরিয়ে রেখে যে এইরকম একটা অস্থির অর্থনৈতিক রাষ্ট্রের দিকে এই দ্বার খুলে দেওয়া মনোভাব, কতটা আমাদের বঙ্গীয় অর্থনীতিকে আমরা সেই আঁচ থেকে বাঁচাতে পারবো, কতটা ইমিউন, সেটার দিকেই আমার প্রশ্নটা থাকবে সমীরবাবুর কাছে। একদম সরাসরি ভালো প্রশ্ন। আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রীর কথাটা আপনি ভালো করে শোনেন, যেখানে বিদেশ নীতির বিষয়টা কেন্দ্রের হাতে, পরিষ্কার কোড আনকোড তিনি বলছেন। আমি যা বলেছি মানবিকতার খাতিরে 2013 এবং 14 সালে জ্বালাও পোড়াও করে কয়েকশো মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল বাংলাদেশে। সেখানে তাদের নিশানা ছিল তাদের দেশের অর্থনীতিটাকে পঙ্গু করে দেওয়া। এখানেও কিন্তু হয়তো এই আন্দোলনের বীজ কোথায় লুকানো আছে ভবিষ্যৎ তদন্ত বলে দেবে। কিন্তু আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা, যে ভারতের সীমান্তে এই যে পেট্রাপোল, এই যে আমাদের বাংলা থেকে মাল যাতায়াত, বিশেষ করে পেঁয়াজ বলুন, গম বলুন, যেগুলো তাদের এই দুই দেশে বা ওদের দিক থেকে যে ইলিশ মাছ, এই যে বর্ষাকাল আসছে, ওই একটা আদান প্রদান
উৎপাদন, অর্থনৈতিক দুই দেশের যে একটা সুন্দর সম্পর্ক, এই জায়গাটাতে কিন্তু অবশ্যই আমি আবারও বলছি, দেশের স্বার্থে বিএসএফ অবশ্যই স্থানীয় প্রশাসন, রাজ্যেরও একটা কোলাবোরেশন দরকার। সহযোগিতা সহমর্মিতা না থাকলে আমরা কোনো সময়ই কোনো কিছুকে আটকাতে পারবো না।